আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে। আপনাদের সঙ্গে থাকছি সেলিনা তাওহিদ। শুরুতেই জানিয়ে দেব বিআরবি কেবল সংবাদ শিরোনাম। বাকশালে নয়, দেশের গণতন্ত্র হত্যা হয়েছিল জিয়ার সামরিক শাসনামলে। মন্তব্য প্রধানমন্ত্রী বললেন, ক্ষমতায় না থাকলে বিলীন হয়ে যায় ক্ষমতার উচ্ছিষ্টে গড়া দলগুলো। কোন রকম চিকিৎসা না দিয়ে চরম অসুস্থ খালেদা জিয়াকে সুপরিকল্পিতভাবে হত্যার ষড়যন্ত্র চলছে, অভিযোগ মির্জা ফখরুলের। অবিলম্বে তাঁর মুক্তি দাবি। তারেক রহমানকে ফিরিয়ে দিতে ব্রিটিশ হাইকমিশনারকে অনুরোধ আইনমন্ত্রী। তারেক ও নূর চৌধুরী সহ দোষী সবাইকে দেশে আনতে চায় সরকার, জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। রাজধানীর নর্দায় সুপ্রভাত বাসের চাপায় বিউপি ছাত্র আবরারের নিহত হবার সময় গাড়িটির স্টিয়ারিংয়ে ছিল কন্ট্রাক্টর ইয়াসিন। গোয়েন্দা পুলিশের তথ্য। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। ক্ষমতার উচ্ছিষ্ট বিলিয়ে গড়ে ওঠা দলগুলো ক্ষমতায় না থাকলে বিলীন হয়ে যায় বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাকশালে নয়, দেশের গণতন্ত্র হত্যা হয়েছিল জিয়ার সামরিক শাসনামলে। ৪৮তম স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগের আলোচনা সভায় তিনি এসব মন্তব্য করেন। বিএনপিকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী বলেন, তারা স্বাধীনতার বিশ্বাস করে না, দেশের উন্নয়ন চাইবে কিভাবে? এদেশের মানুষ আত্মসম্মান নিয়ে চলুক, তারা তা কখনোই চায় না। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বুধবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগের এই আলোচনা সভা। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্বে আলোচনা সভায় বক্তৃতা করেন দলের কেন্দ্রীয় নেতারা। যখন শোষণ করা হয়, আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, পাকিস্তানে সংখ্যাগরিষ্ঠ বাঙালির বিরুদ্ধে শোষণ নিপীড়ন চালিয়েছে সংখ্যালঘিষ্ঠ পশ্চিমারা। এ সময় সামরিক বাহিনী ও বেসামরিক ক্ষেত্রে বৈষম্যের চিত্র তুলে ধরেন শেখ হাসিনা। বলেন, এর বিরুদ্ধে প্রথম প্রতিবাদ করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধু যখন দেশের অর্থনৈতিক মুক্তির জন্য নানা পদক্ষেপ নিতে শুরু করেছেন, ঠিক তখনই দেশি বিদেশি চক্রান্তে তাকে সপরিবারে হত্যা করা হয়েছে। আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে দেওয়াই ছিল চক্রান্তকারীদের মূল লক্ষ্য। আওয়ামী লীগকে শেষ করবার জন্য আইয়ুব খান চেষ্টা করেছে, জিয়াউর রহমান চেষ্টা করে, ইয়াহিয়া খান চেষ্টা করেছে, জিয়াউর রহমান চেষ্টা করেছে, এরশাদ চেষ্টা করেছে, খালেদা জিয়াও চেষ্টা করেছে, কিন্তু আওয়ামী লীগের শিকড় বাংলাদেশের জনগণের সাথে গঠিত। যারা স্বাধীনতা বিরোধী তারাই ক্ষমতায়, যুদ্ধাপরাধীদের মুক্তি দেওয়া হয়, অনেকে গণতন্ত্র রক্ষার নামে এদের সাথে হাতও মিলায়। তো মার্শাল অর্ডিন্যান্স দিয়ে যারা দেশ চালায়, প্রতি রাতে যেখানে কারফিউ থাকে, যতই রাজনৈতিক দল করতে দিক না কেন, সে দেশে আবার গণতন্ত্র কিভাবে থাকে আর গণতান্ত্রিক ধারাটাই বা চলে কিভাবে, সেটাই হচ্ছে আমার প্রশ্ন। প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘ সময় পরে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরই গণতান্ত্রিকভাবে অর্থনৈতিক মুক্তির মধ্য দিয়ে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। ক্ষমতার উৎস থেকে গড়ে ওঠা দল কখনোই গণতন্ত্র দিতে পারে না বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। অবৈধভাবে ক্ষমতা দখল করে ক্ষমতার উচ্ছিষ্ট বিলিয়ে যে দল সৃষ্টি হয়, তাদের গোড়ায় কোনো মাটি থাকে না। ওই স্বর্ণলতার মতো গাছের ডালে বসে গাছের রস খেয়ে বাঁচে, গাছ মরে গেলে তারাও থাকে না, কাজে তাদের কোনো অস্তিত্ব থাকে না। ক্ষমতা ছাড়া অস্তিত্বই থাকে না। সেটাই আজকে বাংলাদেশে প্রমাণিত সত্য। যে যতই চিৎকার করুক গণতন্ত্র নাই, গণতন্ত্র নাই, ওই ক্ষমতার উচ্ছিষ্ট বিলে অবৈধভাবে ক্ষমতা দখলকারীদের হাতে সৃষ্ট রাজনৈতিক দল কখনোই ওটা গণতন্ত্র দিতে পারে না, দেশের মানুষের কল্যাণও করতে পারে না। তাই যদি করতে পারত, তো এই ২১ বছর যে তারা ক্ষমতায় ছিল, তখন কিন্তু বাংলাদেশ অনেক উন্নতি করতে পারত। নিজ সরকারের নানা উন্নয়ন অগ্রযাত্রার চিত্র তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে। রুকনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। এদিকে আবাদি জমি যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেদিকে লক্ষ্য রেখে উন্নয়ন প্রকল্প গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রয়োজন অনুযায়ী জেলা উপজেলাগুলোতে উন্নয়ন প্রকল্প গ্রহণে
মাস্টার প্ল্যান তৈরির পরামর্শ দেন তিনি। সকালে তেজগাঁওয়ের নিজ কার্যালয়ে পঞ্চগড় জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাটের শপথ গ্রহণ অনুষ্ঠানে এই নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। কলকারখানা সহ অন্যান্য স্থাপনা তৈরির ক্ষেত্রে অবশ্যই পরিবেশ রক্ষার বিষয়টি গুরুত্ব দেওয়ার তাগিদ দেন শেখ হাসিনা। গত 9 জানুয়ারি পঞ্চগড় জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আমানুল্লাহ বাচ্চুর মৃত্যুতে পদটি শূন্য হয়। পরে প্রধানমন্ত্রীর কাছে শান্তিনগর হতে ঢাকা মাওয়া রোডে ঝিলমিল ফ্লাইওভার শীর্ষক প্রকল্পের লেআউট প্ল্যানের বিষয়টি উপস্থাপন করা হয়। এছাড়া পতেঙ্গা সি বিচ ট্যুরিজম প্রজেক্টের আরও একটি পরিকল্পনা উপস্থাপন করা হয় প্রধানমন্ত্রীর কাছে। এসব প্রকল্প দেখে সন্তোষ প্রকাশের পাশাপাশি দিক নির্দেশনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অবিলম্বে কারাবন্দী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি অভিযোগ করেন, বিরোধী নেতাকর্মীদের উপর নির্যাতন চালিয়ে ক্ষমতায় টিকে আছে সরকার। ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে দাবি আদায়ের হুঁশিয়ারিও দেন তিনি। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানীতে র্যালি করেছে বিএনপি। র্যালি পূর্ব সমাবেশে দলের নেতারা অভিযোগ করেন, প্রশাসন সহ সব ক্ষেত্রে দলীয়করণের মাধ্যমে দেশে একদলীয় শাসন প্রতিষ্ঠা করেছে আওয়ামী লীগ। ওদের চেতনার মধ্যে একদল, ওদের চেতনার মধ্যে বাকশাল, ওদের চেতনার মধ্যে গণতন্ত্রের হত্যা, আর বিএনপির স্বাধীনতার চেতনার মধ্যে বহুদলীয় গণতন্ত্র, সব দল মতের প্রতি শ্রদ্ধা। দলমতের ঊর্ধ্বে উঠে জনগণের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ আন্দোলনের হুঁশিয়ারি দেন বিএনপি মহাসচিব। আজকে আমাদের স্বাধীনতাকে কেড়ে নেওয়া হয়েছে, আমাদের মানুষের যে মুক্ত চিন্তা করবার যে স্বাধীনতা, কথা বলবার যে স্বাধীনতা, আমাদের লাগবার যে সেই স্বাধীনতাকে হরণ করেছে একদলীয় শাসন ব্যবস্থা প্রবর্তন করে এই আওয়ামী লীগ। সব দল মত নির্বিশেষে ঐক্য সৃষ্টি করে আমরা দেশের বেগম খালেদাকে মুক্ত করি, একই সঙ্গে আমরা গণতন্ত্রকে মুক্ত করি। পরে বেলা 3:15টায় শুরু হয় বিএনপির র্যালি। নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হওয়া র্যালিটি নাইটেঙ্গেল, কাকরাইল, শান্তিনগর মোড় হয়ে আবার বিএনপি অফিসের সামনে এসে শেষ হয়। র্যালি থেকে অবিলম্বে বেগম জিয়ার মুক্তির দাবি জানানো হয়। ভিন্নমত দমন করতেই বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার, নির্যাতন, গুম অব্যাহত আছে বলেও অভিযোগ করেন বিরোধী নেতারা। র্যালিকে কেন্দ্র করে গোটা এলাকায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের তৎপরতা ছিল চোখে পড়ার মতো। অবিলম্বে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা ও মুক্তির দাবি জানান বিএনপির সিনিয়র নেতারা। সেই সঙ্গে রাজনীতিতে সব দলের সমান সুযোগ নিশ্চিত করে একটি গণতান্ত্রিক পরিবেশ অব্যাহত রাখার কথাও বলছেন তারা। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। চরম অসুস্থ বেগম জিয়াকে কোনো রকম চিকিৎসা দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সুপরিকল্পিতভাবে বেগম খালেদা জিয়াকে হত্যার চেষ্টা চলছে। নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব এসব অভিযোগ করেন। তিনি বলেন, বিনা চিকিৎসায় কারাগারে দলের চেয়ারপারসনের কিছু হলে তার দায় সরকারকে নিতে হবে। অসুস্থ রোগীর ক্ষেত্রে বর্বর রাষ্ট্র ব্যবস্থাতেও এমন অমানবিক আচরণ দেখা যায় না বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব। অবিলম্বে মুক্তি দিয়ে বেগম জিয়ার পছন্দের হাসপাতালে সুচিকিৎসা দেওয়ার দাবি জানান মির্জা ফখরুল। নইলে সবকিছুর দায় কারা কর্তৃপক্ষ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও সরকারকে নিতে হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। বিএনপি মহাসচিব অভিযোগ করেন, ভিন্ন মত দমন করতে বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার, নির্যাতন, গুম অব্যাহত আছে। তারেক রহমানকে দেশে ফিরিয়ে দিতে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনারকে অনুরোধ করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। এদিকে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, আদালতে দোষী সাব্যস্ত সবাইকে দেশে ফিরিয়ে আনতে চায় সরকার। এতে কোনো দেশের সাথে সম্পর্কে টানাপোড়েন হবে না বলেও জানিয়েছেন তিনি। ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসনের সাথে গুলশানের রাজনৈতিক কার্যালয়ে বৈঠক করেন আইনমন্ত্রী আনিসুল হক। বৈঠক শেষে আইনমন্ত্রী কথা বলেন সাংবাদিকদের সাথে। বলেন, বাংলাদেশের আদালতে দণ্ডিত তারেক রহমানকে যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় দেয়ায় বাংলাদেশের বিচার কাজ ব্যাহত হচ্ছে। তাই তারেক রহমানকে দেশে ফেরাতে ব্রিটিশ হাইকমিশনারের সহায়তা চেয়েছেন তিনি। বাংলাদেশে দণ্ডিত অপরাধী যদি বিদেশে পলিটিক্যাল অ্যাসাইলাম পায়, তাহলে পরে আমাদের সাথে ইউনাইটেড কিংডমের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে, এরকম অনেক দণ্ডিত আসামি সে ভেগে যাওয়ার, ওইখানে গিয়ে অ্যাসাইলাম নেওয়ার একটা কারণ হয়ে যেতে পারে এবং এটা একটা দৃষ্টান্ত হিসাবে হতে পারে। আর দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের আদালত
ঠুটো জগন্নাথ নয়। আমাদের আদালত একটা অপরাধীকে শাস্তি দিয়েছে এবং সেই অপরাধীকে আদালত শাস্তি দেওয়ার পরে তার একমাত্র জায়গা হচ্ছে কারাগার। এই দুটো কারণেই আমরা তারেক রহমানকে ফেরত চাই। এদিকে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন বলেছেন, তারেক রহমান ও নূর চৌধুরী সহ আদালতে দোষী সাব্যস্ত সবাইকে দেশে ফিরিয়ে আনতে চায় সরকার। এতে কোনো দেশের সাথে সম্পর্কের টানাপোড়েন হবে না বলেও জানিয়েছেন তিনি। সম্পর্কের কোনো টানাপোড়েন হওয়ার কোনো কারণ নাই। কনভিক্টেড লোককে কোনো লোকই তার জন্য যে ও একটা বিরাট কিছু হবে বলে আমার মনে হয়। এর আগে দূতাবাসগুলোতে যাতে বাংলাদেশের টেলিভিশন চ্যানেলগুলো দেখা যায় সেজন্য একটি সংস্থার দেয়া ব্লু বক্স হস্তান্তর করেন পররাষ্ট্রমন্ত্রী। এ অনুষ্ঠানে তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ উপস্থিত ছিলেন। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। সিসি ক্যামেরার ফুটেজে ধরা পড়েছে বিশ্ববিদ্যালয় ছাত্র আবরার আহমেদ চৌধুরীকে বাস চাপায় হত্যার বিভৎস সেই দৃশ্য। আর বেপরোয়া গতির সেই বাসটির ড্রাইভারের বদলে কন্ডাক্টর চালানোর তথ্য জানিয়েছেন পুলিশ। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার আব্দুল বাতেন জানিয়েছেন, দ্রুত সময়ের মধ্যে দেয়া হবে মামলাটির চার্জশিট। এটি কোনো সিনেমা বা নাটকের দৃশ্য নয়, এটি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস বিউপির মেধাবী ছাত্র আবরার চৌধুরীকে বাসে পিষ্ট করে মারার দৃশ্য। সিসিটিভির ফুটেজে দেখা যায় 19 মার্চ সকালে কতটা বেপরোয়া গতিতে চলছিল বাসটি। রাজধানীর প্রগতি সরণিতে বিউপির ছাত্র আবরার হত্যার বিষয়ে বুধবার দুপুরে সংবাদ সম্মেলন করেছেন গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার আব্দুল বাতেন। জানান, দুর্ঘটনার সময় সুপ্রভাত বাসটির স্টিয়ারিংয়ে ছিলেন কন্ডাক্টর ইয়াসিন। আসল ড্রাইভার সিরাজ সেদিন এর আগে সিনথিয়া নামের এক নারীকে চাপা দেয়। আবরার রাস্তা ক্রস করছিল, জেব্রা ক্রসিং থেকে হয়তো 20 মিটার কিংবা 15 মিটার আগে রাস্তা ক্রস করার সময় তাকে চাপা দেয়। চাপা দিয়ে সে যখন দেখলো যে আরেকটা অ্যাক্সিডেন্ট সেখানে হয়েছে, তাৎক্ষণিক কিছুক্ষণ সামনে গিয়ে সে বাস রেখে আবার পালিয়ে যায়। সে যে এই গাড়ি চাপাটা দিয়েছে এবং আবরারকে হত্যা করেছে সেটাও সে স্বীকার করে। পরে সুপ্রভাতের মালিকের আদেশে বেপরোয়া গতিতে গাড়ি নিয়ে পালাতে যায় কন্ডাক্টর ইয়াসিন। ওই সময় চাপা দেয় আবরার চৌধুরীকে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। আবরার যেখানে মারা গিয়েছে ওই পিওটার উপর যে মামলা হয়েছে সেটাই আমার বিচার্য বিষয় এবং তদন্তের বিষয়। কন্ডাক্টরের যেখানে ড্রাইভিং লাইসেন্স নাই সেখানে যদি এটা প্রমাণ হয় যে তাকে প্ররোচিত করেছে যে গাড়িটা নিয়ে পালানোর জন্য, সেখানে আসতে পারে, মালিকও আসতে পারে। প্রত্যেকের বিরুদ্ধেই আমরা চার্জশিট দাখিল করব। গেল 19 মার্চ ওই দুর্ঘটনার পর টানা 2 দিন ঢাকার বিভিন্ন সড়ক অবরোধ করে বিউপি সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। পরে ঢাকা উত্তরের মেয়রের আশ্বাসে স্থগিত হয় তাদের আন্দোলন। এসএম ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। আজ থেকে রাজধানীতে চালু হলো চক্রাকার বাস সার্ভিস। আজিমপুর থেকে ধানমন্ডি 27 এবং উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত এই বাস চলবে। অনুষ্ঠানে ডিএমপি কমিশনার বলেন, যত্রতত্র গাড়ি থামালেই ফৌজদারি মামলা হবে। জেব্রা ক্রসিং ছাড়া রাস্তা পার না হতে পথচারীদের আহ্বান জানান তিনি। ঢাকার 2 মেয়র বলেন, রাজধানীতে সড়কের সর্বোচ্চ শৃঙ্খলা ফিরিয়ে আনতে কাজ করছেন তারা। বহুল প্রত্যাশিত চক্রাকার বাস সার্ভিসের উদ্বোধন করা হলো রাজধানীতে। সকালে কলাবাগান মাঠে উদ্বোধন করা হয় আজিমপুর থেকে ধানমন্ডি 27 নম্বর সড়কের চক্রাকার বাস। এতে করে যানজট কমার পাশাপাশি যাত্রী ভোগান্তি কমবে বলে মনে করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র। আমরা আশা করি এই চক্রাকার বাস সার্ভিস চালু হওয়ার মধ্য দিয়ে এই এলাকার গণপরিবহনে একদিক থেকে যেমনি ভাবে শৃঙ্খলা ফিরে আসবে, এই এলাকার মানুষের জীবনের নিরাপত্তা যেভাবে ফিরে আসবে, ঠিক তেমনি ভাবে আমরা আশা করি এই এলাকায় যে যানজট রয়েছে সেই যানজটও বহুলাংশে আমরা মনে করি এটা কমে আসবে। পরে রাজধানীর এয়ারপোর্টের সামনে আরেক অনুষ্ঠানে উদ্বোধন করা হয় উত্তরা থেকে মতিঝিল সড়কের চক্রাকার বাস সার্ভিস। অনুষ্ঠানে উত্তর সিটি কর্পোরেশনের মেয়র বলেন, সকলে মিলে কাজ করলে সড়কে শৃঙ্খলা ফিরবেই। আমাদের শৃঙ্খলা ফিরিয়ে আনতে আমাদের সকলকে একযোগে কাজ করতে হবে। আমাদের কিন্তু আত্মীয় স্বজনরাই কিন্তু এখানে থাকে, আমাদের ছেলেমেয়েরাই ঢাকা শহরে থাকে। সুতরাং আমাদের ছেলেমেয়েরাই কিন্তু মারা যাচ্ছে, আমাদের ছেলেমেয়েরাই কিন্তু আহত হচ্ছে। তাই আমি অনুরোধ করবো, আজকে সময় এসছে
আমরা সবাই যেন সচেতন হই। অনুষ্ঠানে ডিএমপি কমিশনার বলেন, সড়কে শৃঙ্খলা আনতে এবার আরো কঠোর হচ্ছে পুলিশ। কাগজপত্র যাদের নেই এই ধরনের লক্ষ্মণ ঝড় মার্কা বাস ঢাকা মহানগরীতে চলতে দেওয়া হবে না। যদি রেস দিয়ে পাল্লাপাল্লি দিয়ে গাড়ি চালিয়ে কেউ দুর্ঘটনা করে তার বিরুদ্ধে ফৌজদারি মামলা নেওয়া হবে, গাড়িকেও জব্দ করা হবে, গাড়িকেও ডাম্পিংয়ে নেওয়া হবে। পর্যায়ক্রমে ঢাকার সকল বাসকে ৬টি কোম্পানির মাধ্যমে পরিচালনা করা হবে বলেও জানান ঢাকা উত্তর ও দক্ষিণের মেয়র। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। নিউজিল্যান্ডের ক্রাইস্ট চার্চের আল-নূর মসজিদে হামলায় নিহত নারায়ণগঞ্জের ওমর ফারুক ও নরসিংদীর জাকারিয়ার দাফন সম্পন্ন হয়েছে। এছাড়া নিউজিল্যান্ডে নিহত আরেকজন মোজাম্মেল হকের মরদেহ বুধবার রাত 11টায় এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। ক্রাইস্ট চার্চের আল-নূর মসজিদে জুমার নামাজের সময় বন্দুকধারী সন্ত্রাসীর গুলিতে নিহত জাকারিয়া ভুইয়া ও ওমর ফারুকের লাশ সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মঙ্গলবার রাতে দেশে আনা হয়। পরে পরিবারের সদস্যদের কাছে লাশ দুটি হস্তান্তর করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা। নারায়ণগঞ্জের ওমর ফারুকের মরদেহ বাড়িতে নেওয়া হলে স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে। কফিনের সামনে কান্নায় ভেঙে পড়েন ওমর ফারুকের মা, 3 মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী সানজিদা জামান নিহা সহ অনেকে। আমরা যা হারাইছি সেটা আর ফিরে পাবো না, তবে আমাদের সর্বোচ্চ আবেদন থাকবে সারা বিশ্বের নেতৃবৃন্দের কাছে যেন এরকম ঘটনা কোনো মায়ের বুক যেন খালি না হয়। ভাই বোন তারপরে স্ত্রীকে নিয়ে সুখে শান্তিতে থাকতে পারে সে ব্যবস্থা করতে চেয়েছিল, কিন্তু তাকে আর সে ব্যবস্থা আর হলো না, সে চলে গেল আমাদের ছেড়ে। আমার ফ্যামিলিতে আমরা 3টা মহিলাই, আমি, আমার শাশুড়ি আর আমার ননদ। আমার ননদের এখনো বিয়ে হয়নি, তার মধ্যে আমার হাজবেন্ড তো মারাই গেল। সকাল 10টায় নারায়ণগঞ্জের সিরাজউদ্দৌলা মাঠে ওমর ফারুকের জানাজা শেষে তার দাফন সম্পন্ন হয়। জানাজায় পরিবারের স্বজনরা ছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি ও শত শত এলাকাবাসী এতে অংশ নেন। আমাদের দেশের মধ্যে আমরা ভালো বলতে যেটা বুঝাই, সবচেয়ে ভালো ইনোসেন্ট ভদ্র একটা ছেলে ছিল আমাদের বন্ধু ওমর ফারুক। আজকে যে ও বাংলার মাটিতে আসবে এভাবে ফিরা মৃত্যু হইয়া, এটা আমরা কোনোদিন কল্পনা করতে পারি না। এদিকে জানাজার পর পরিবারের স্বজনদের সমবেদনা জানাতে বাড়িতে ছুটে যান নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার সেলিনা হায়াত আইভি। আমি মনে করি যে নিউজিল্যান্ডের ইতিহাসে এটা সবচেয়ে বড় ঘটনা, কিন্তু আমি মনে করি যে উনি একদমই জান্নাতি, এবং যেই কারণে এই ঘটনা ঘটিয়েছে মুসলমানদের দাবিয়ে রাখার জন্য, অথবা সেটা তো পারেই নাই, বরঞ্চ আরও সারা বিশ্বের কাছে মুসলমানরা সমাদৃত হয়েছে। হয়তো 50 জন মানুষ জান্নাতবাসী হয়েছে, কিন্তু তাদের বিনিময়ে সারা পৃথিবী দেখেছে যে কি নিঃস্ব হত্যাকাণ্ড ঘটেছে। অন্যদিকে নরসিংদীর পলাশ উপজেলার জাকারিয়া ভুইয়ার গ্রামের বাড়িতে তার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে। মরহুম জাকারিয়া পলাশ উপজেলার জয়পুরা গ্রামের আব্দুল বাতেনের ছেলে। 3 মেয়ে ও 2 ছেলের মধ্যে জাকারিয়া ছিলেন চতুর্থ। গত 15 মার্চ শুক্রবার নিউজিল্যান্ডের ক্রাইস্ট চার্চ আল-নূর মসজিদে জুমার নামাজের সময় বন্দুকধারী সন্ত্রাসীর গুলিতে 50 জন নিহত ও 47 জন আহত হন। এই ঘটনায় নিহতদের মধ্যে বাংলাদেশি ছিলেন 5 জন। মোরশেদা রাসেল, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। নিচ্ছে সিবিসি টাইল সংবাদ বিরতি। বাকশাল ব্যবস্থার প্রশংসার মাধ্যমে নতুন করে দেশের মানুষকে উৎকণ্ঠার মধ্যে ফেলে দিয়েছেন প্রধানমন্ত্রী, বলেছেন মাহমুদুর রহমান মান্না। বড় রাজনৈতিক দলগুলো অংশ না নেয়ায় প্রত্যাশিত প্রতিদ্বন্দ্বিতামূলক হয়নি উপজেলা নির্বাচন, বলেছেন সিইসি। আপনারা দেখছেন বাংলা ভিশন সংবাদ। দেখছিলেন বাংলা ভিশন সংবাদ। নাগরিক ঐক্য নেতা মাহমুদুর রহমান মান্না বলেছেন, সব রকম বিরোধী মতকে দমনের জন্য গঠিত বাকশাল ব্যবস্থার প্রশংসা করে প্রধানমন্ত্রী নতুন করে দেশের মানুষকে উৎকণ্ঠার মধ্যে ফেলেছেন। সকালে জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত এক আলোচনায় তিনি কথা বলেন। মাহমুদুর রহমান মান্না বলেন, 1973 সালে ডাকসু নির্বাচনে কারচুপির পরেই বাকশাল গঠন করেছিল আওয়ামী লীগ।
এখন বিতর্কিত জাতীয়, স্থানীয় ও ডাকসু নির্বাচনের পরে আবারও বাকশাল প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী দেশের মানুষের গণতান্ত্রিক মূল্যবোধকে তুচ্ছ-তাচ্ছিল্য করেছেন। একটি বাদে সব রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে দেশের আজীবন রাষ্ট্রপতি ঘোষণা করে গঠিত বাকশাল ব্যবস্থার প্রশংসা করে প্রধানমন্ত্রী সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সরকারের ব্যর্থতাকে ঢাকার চেষ্টা করেছেন বলে মনে করেন মান্না। অনুষ্ঠানে বিশিষ্ট আইনজীবী স্বাধীন মালিক বলেন, দেশে মেগা প্রজেক্টের নামে দুর্নীতি করার জন্য সাধারণ মানুষের উপর করের বোঝা বাড়ানো হচ্ছে বিদ্যুৎ গ্যাসের দাম। প্রতিবাদ রুদ্ধ করবার জন্যই মাত্র 11 মিনিটের মধ্যে পার্লামেন্টে একটা রেজলিউশন করে বাকশাল পাশ করা হয়েছিল, যাতে বলা হয়েছিল দেশের সমস্ত রাজনৈতিক বিরোধী দলগুলো নিষিদ্ধ ঘোষণা করা হলো। আজ যখন ক্ষমতাসীনদের কাছ থেকে সেই বাকশালের প্রশংসা শুনছি, তখন আমাদের তো ভয় পাওয়া উচিত। আমাদের মনের মধ্যে ভয় আসা তো স্বাভাবিক। সেই বাকশাল করতে চান আবার, মানে যা করছেন তা করেও নিজেকে নিরাপদ মনে করছেন না। এই রকম করে 30 ডিসেম্বরের ভোট 29 তারিখে রাতের বেলা কেড়ে নিয়ে ডাকাতি করে এখন ক্ষমতায় বসে থেকে আস্ফালন করছে। আগামী রমজানে জিনিসপত্রের দাম বেড়ে মন্ত্রীর মুখে যেন কালি না পড়ে, সে ব্যাপারে ব্যবসায়ীদের সতর্ক করেছেন বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি। বাজার নিয়ন্ত্রণে পথে ঘাটে চাঁদাবাজি কঠোর হাতে দমনের হুঁশিয়ারিও দেন তিনি। বুধবার সচিবালয়ে রমজানে নিত্য প্রয়োজনীয় পণ্যের মজুদ পরিস্থিতি এবং দাম নিয়ে ব্যবসায়ী নেতাদের সাথে বৈঠক করেন বাণিজ্য মন্ত্রী। ব্যবসায়ীর নেতারা জানান, বাজার অস্থিরতার জন্য খুচরা ব্যবসায়ীরা দায়ী। সিটি গ্রুপের চেয়ারম্যান ফজলুর রহমান জানান, পাইকারি ব্যবসায়ীরা কেজিতে সর্বোচ্চ 1 টাকা এবং খুচরা ব্যবসায়ীরা সর্বোচ্চ 5 টাকার বেশি মুনাফা না করলে জিনিসপত্রের দাম অসহনীয় হবে না। তার কথায় সায় দেন পাইকারি ব্যবসায়ীরা। তারা অভিযোগ করেন, চাঁদাবাজির জন্য জিনিসপত্রের দাম বাড়ে। এ ব্যাপারে বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি বলেন, চাঁদাবাজির জন্য যাতে ব্যবসায়ীদের ভোগান্তি না হয় সে ব্যাপারে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কত টাকায় তার একটা হিসাব ধরায় দেয় যে এত জায়গায় এত টাকা। ট্রাক ঢোকার সময় চাঁদাবাজি একটা বড় হেডেক। আমাদের এই চাঁদাবাজি আমরা খুব শক্ত হাতে হ্যান্ডেল করতে চাই। এবার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই ব্যাপারে যথেষ্ট কড়া নির্দেশ দিয়েছেন যে কোনো অবস্থাতেই চাঁদাবাজি আমরা এবার মানব না। আমি যদি ভালো না করতে পারি তাহলে আপনাদেরই তো বদনাম হয়েছে। যে ব্যবসায়ী একজন লোকরে মন্ত্রী বানানো হয়েছে, ব্যবসায়ীরাও ফেল, মন্ত্রীও ফেল। এই ফিলিংস এইটাও আপনাদের থাকা উচিত যে আমরা কমার্স মিনিস্টারকে ফেলে দেবো না, ওনার মুখের উপরে যেন কালি না পড়ে, এইটা আপনাদের কিন্তু মাথায় রাখতে হবে। প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা বলেছেন, উপজেলা নির্বাচন যেভাবে প্রতিদ্বন্দ্বিতামূলক হওয়ার কথা সেভাবে হয়নি। বড় রাজনৈতিক দলগুলো অংশ না নেওয়াকেই এই কারণ হিসেবে দেখছেন তিনি। তবে যারা অংশ নেয়নি সেটা তাদের দলীয় সিদ্ধান্ত বলে মনে করেন সিইসি। চতুর্থ ধাপে ৫ম উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে নোয়াখালীতে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আসন্ন উপজেলা নির্বাচন অনুষ্ঠানে সংশ্লিষ্টদের দায়িত্বপূর্ণ ভূমিকা চান সিইসি। নির্বাচনের পরিবেশ, নির্বাচনের সংস্কৃতি, এটাকে সমুন্নত রাখার জন্য আপনারা চেষ্টা করবেন। আর আমাদের যে অভিজ্ঞতা এই নির্বাচনের বিরুদ্ধে, তাতে আমরা ভালো অভিজ্ঞতা অর্জন করেছি। যদিও একটা খারাপ অভিজ্ঞতা যার জন্য আমরা বা আমরা কেউ দায়ী না, সেটা হলো যে বড় রাজনৈতিক দল তারা এই নির্বাচন অংশগ্রহণ করেনি, যার ফলে নির্বাচন যেভাবে প্রতিদ্বন্দ্বিতামূলক বা প্রতিযোগিতামূলক হওয়ার কথা ছিল তা হয়নি। দেশকে সঠিকভাবে গড়তে হলে মাদক ও জঙ্গিবাদ মুক্ত করতে হবে বলেছেন পুলিশের মহাপরিদর্শক ডক্টর মোহাম্মদ জাবেদ পাটওয়ারি। সেজন্য সন্তানকে মাদক ও জঙ্গিবাদ থেকে দূরে রাখতে অভিভাবকদের আহ্বান জানান তিনি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে রাজারবাগ পুলিশ মিলনায়তনে আলোচনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর এই অনুষ্ঠানের আয়োজন করে। পুলিশের মহাপরিদর্শক বলেন, বাংলাদেশ, মুক্তিযুদ্ধ এসবই হচ্ছে বঙ্গবন্ধু। দেশ সম্পর্কে জানতে হলে বঙ্গবন্ধুকে জানতে হবে। বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী এবং তার কারাগারে রোজ নামচা বই দুটি পড়তে শিক্ষার্থীদের আহ্বান জানান মোহাম্মদ জাবেদ পাটওয়ারি। তিনি বলেন, বঙ্গবন্ধু ৭ মার্চের ভাষণের প্রেরণা থেকেই পুলিশের অকুতভয় সদস্যরা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। অনুষ্ঠানে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতার বিজয়ী খুদে শিক্ষার্থীদের হাতে পদক তুলে দেওয়া হয়। কক্সবাজারের টেকনাফে 2 জন ও পেকুয়ায় 2 জন এবং গাজীপুরে 1 জন বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। রাজধানীর ভাসানটেকেও র্যাবের সাথে বন্দুকযুদ্ধে 1 জন নিহত হয়েছে। সে নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী শফিক বলে জানিয়েছে র্যাব।
টেকনাফে বর্ডার গার্ডস ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর শরীফুল ইসলাম জানান, টেকনাফের কারাংখালী নাফ নদী সীমান্তে ভোরে বিজিবির গুলিতে নিহত মিয়ানমার থেকে মাদক বহন করে বাংলাদেশে নিয়ে আসছিল। উদ্ধার করা হয়েছে 1,90,000 পিস ইয়াবা। নিহতদের পরিচয় জানা যায়নি। এদিকে কক্সবাজারের পেকুয়ার মগনামা ঘাটে গুলিতে 2 ব্যক্তি নিহত হয়েছে। তারা জলদস্যু বলে দাবি র্যাবের। এ সময় 8টি অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। গাজীপুর টঙ্গীর বাঁশপট্টি এলাকায় গুলিতে 1 ব্যক্তি নিহত হয়েছে। পুলিশের দাবি নিহত কাউসার মিয়া ছিনতাইকারী। সে টঙ্গীর এরশাদনগর এলাকায় 6 নম্বর ব্লকের মিন্টু মিয়ার ছেলে। তার বিরুদ্ধে গাজীপুর সদর, টঙ্গী পূর্ব ও পশ্চিম থানায় চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদক সহ একাধিক মামলা রয়েছে। দখল দূষণে বংশাই নদীর টাঙ্গাইল অংশ এখন মরাখাল। দখলদারদের আগ্রাসন চললেও যেন দেখার কেউ নেই। বর্ষা মৌসুমে নদীতে কিছুদিন পানির প্রবাহ থাকলেও বছরের বাকি সময়টুকু ময়লা আবর্জনায় ভরে থাকে। টাঙ্গাইল থেকে আতাউর রহমান আজাদের রিপোর্ট। কিলোমিটার দৈর্ঘ্যের বংশাই নদী ব্রহ্মপুত্র থেকে শুরু হয়ে জামালপুর, টাঙ্গাইল, গাজীপুর দিয়ে মিশেছে তুরাগে। এই নদীটির টাঙ্গাইল অংশে রয়েছে 76 কিলোমিটার, যার প্রায় পুরোটাই প্রভাবশালীরা দখলে নিয়েছে। গড়ে তোলা হয়েছে বহুতল ভবন। ওই পাশে যারা আছে তারা ক্ষমতাসীন দলের সাথে আছে, তারা ওই জমিটুকুন দখলে নিয়ে আছে, তারা গাছ টাছ লাগায় রাখছে। সেটার কারণে দেখা যাচ্ছে এখন আমাদের নদীতে পানি থাকে না। পানি আমরা তো গোসল করবো, এই ধরনের কোনো অবস্থানই এখন এই নদীর মধ্যে নাই। কিছু সুবিধাবাদী লোক তারা ওই স্রোত ফিরাই না বাদ দিয়া আরো ওইখানে পলিমাটি ফালাইছে, ফালাইয়া তারপরে ওরা দখল করে নিছে। বংশাই নদীতে অবৈধ দখল বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে জানানো হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। আইনি জটিলতার দোহাই দিলেন তিনি। আমাদের পয়স্তি জমিটার প্রথমত এডি লাইন করা এবং সেটা খাস হিসেবে ঘোষণা দেওয়াটা প্রথম কাজ। তো আমরা সেই অনুযায়ী কাজ করছি এবং অলরেডি আমাদের জেলা প্রশাসক মহোদয়কে বলা হয়েছে। তবে পরিবেশ আইনজীবীরা বলছেন, ভূমি অফিসের কর্মকর্তারাই পারে নদীটিকে বাঁচাতে। বংশীকে যদি রক্ষা করতে হয় তাহলে প্রভাবশালীদেরকে আগে এখান থেকে উঠে আসতে হবে, দখলমুক্ত করতে হবে, দূষণমুক্ত করতে হবে, অবৈধ বালু উত্তোলন বন্ধ করতে হবে। উপর মহলের সহযোগিতা পেলে দ্রুত উচ্ছেদ অভিযান শুরুর আশা ভূমি অফিসের কর্মকর্তার। অবৈধ দখল থেকে উচ্ছেদ করা খুব কঠিন কাজ হবে না, তবে আগে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে একটু টেকনিক্যাল সাপোর্ট লাগবে আমাদের জেলায়। নদী মরে, দখল থামে না। দখলদারদের আগ্রাসন ঠেকানো গেলে বাঁচবে নদী, বাঁচবে প্রকৃতি। বাংলা ভিশন নিউজ ডেস্ক। আবারও নিচ্ছি সিবিসি টাইল সংবাদ বিরতি। মহাশূন্যে উপগ্রহ বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে ভারত। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে জানিয়েছেন নরেন্দ্র মোদী। মরক্কোকে হারিয়ে পরাজয়ের ধাক্কা কাটালো আর্জেন্টিনা। ব্রাজিল জয়ে ফিরল চেক প্রজাতন্ত্রকে উড়িয়ে। আপনারা দেখছেন বাংলা ভিশন সংবাদ। আরও একবার আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে। এবারে আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। মহাশূন্যে উপগ্রহ বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে ভারত। দুপুরে জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে এই তথ্য জানান দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বলেন, ভারত এখন মহাকাশে পরাশক্তি। তিনি জানান, লোয়ার কক্ষপথে উপগ্রহ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র দিয়ে একটি কৃত্রিম উপগ্রহে সফলভাবে ধ্বংস করতে সক্ষম হয়েছে ভারতের বিজ্ঞানীরা। ফলে ভারত আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী ও নিরাপদ হলো বলে মন্তব্য করেন নরেন্দ্র মোদী। এই পরীক্ষার মাধ্যমে যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার পর চতুর্থ পরাশক্তি হিসেবে মহাশূন্যে আবির্ভূত হলো ভারত। এই অপারেশনের নাম ছিল মিশন শক্তি। তবে লোকসভা নির্বাচনের মাত্র কয়েক সপ্তাহ আগে হঠাৎ করে মোদীর এমন ঘোষণার তীব্র সমালোচনা করেছে বিরোধীরা। তাদের দাবি, রাজনৈতিক ফায়দা লুটতে উপগ্রহ সংস্থার কৃতিত্ব নিজে নিচ্ছেন নরেন্দ্র মোদী। এমন ঘোষণাকে নির্বাচন কমিশনের বেঁধে দেয়া কোড অফ কন্ডাক্ট লঙ্ঘন উল্লেখ করে সীমাহীন নাটক চলছে বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও বিশ্ব নাটক দিবসের জন্য অভিনন্দন জানান। সিরিয়ার গোলান মালভূমিকে ইসরায়েলের মালিকানা হিসেবে যুক্তরাষ্ট্রের স্বীকৃতি প্রত্যাখ্যান করে বিবৃতি দিয়েছে যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি সহ নিরাপত্তা পরিষদ এবং ইউরোপীয় ইউনিয়নের সদস্যরা। এদিকে
পাল্টাপাল্টি হামলার পর সাঁজোয়া যান নিয়ে ফিলিস্তিনের গাজা ঘিরে অবস্থান নিয়েছে ইসরায়েলি সেনারা। ইসরায়েল অধিকৃত গোলান মালভূমি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত সিদ্ধান্তের জেরে জাতিসংঘ সদর দপ্তরে বৈঠক করেন নিরাপত্তা পরিষদ এবং ইইউ নেতারা। পরে যৌথ বিবৃতি পড়েন জাতিসংঘে নিযুক্ত বেলজিয়ামের স্থায়ী প্রতিনিধি। জানান, আন্তর্জাতিক আইন এবং নিরাপত্তা পরিষদের সিদ্ধান্ত লঙ্ঘন করে যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ মানা হবে না। এদিকে গোলান নিয়ে বিতর্কিত ঘোষণার পর নতুন করে পাল্টাপাল্টি হামলার জড়ান ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস এবং ইসরায়েলি সেনারা। এর জেরে গাজা অবরুদ্ধ করে নয়া আগ্রাসনের প্রস্তুতি নিয়েছে ইসরায়েল। এই পরিকল্পনা বাস্তবায়নে মঙ্গলবার রাতে ট্যাঙ্ক ও কামান নিয়ে গাজা সীমান্ত ঘিরে ফেলা হয়। নতুন সহিংসতা বিস্তারের শঙ্কায় উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত জানিয়েছে, এতে শুধু ফিলিস্তিনিরাই আক্রান্ত হবে এমন নয়, ঝুঁকি মুখে পড়বে ওই অঞ্চলের স্থিতিশীলতা। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরও একবার জানিয়ে। বাকশালে নয়, দেশের গণতন্ত্র হত্যা হয়েছিল জিয়ার সামরিক শাসন আমলে, মন্তব্য প্রধানমন্ত্রীর। বললেন, ক্ষমতায় না থাকলে বিলীন হয়ে যায় ক্ষমতার উচ্ছিষ্টে গড়া দলগুলো। কোন রকম চিকিৎসা না দিয়ে চরম অসুস্থ খালেদা জিয়াকে সুপরিকল্পিতভাবে হত্যার ষড়যন্ত্র চলছে, অভিযোগ মির্জা ফখরুলের। অবিলম্বে তাঁর মুক্তি দাবি। তারেক রহমানকে ফিরিয়ে দিতে ব্রিটিশ হাইকমিশনারকে অনুরোধ আইনমন্ত্রীর। তারেক ও নূর চৌধুরী সহ দোষী সবাইকে দেশে আনতে চায় সরকার, জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। রাজধানীর নর্দায় সুপ্রভাত বাসের চাপায় বিওপি ছাত্র আবরারের নিহত হবার সময় গাড়িটির স্টিয়ারিংয়ে ছিল কন্ট্রাক্টর ইয়াসিন, গোয়েন্দা পুলিশের তথ্য। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ থাকছে রাত 10:30টায়। এর আগে 9টায় রয়েছে নিউজ আপডেট, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া ফেসবুকে বাংলাভিশন সংবাদ সরাসরি দেখতে লগ ইন করতে পারেন facebook.com/বাংলাভিশন। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।